আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো বিষয়টি হলো সাবজেক্ট ওয়ার্ডস। সাবজেক্ট ওয়ার্ডস অর্থাৎ একটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসাবে কে থাকতে পারে। কারণ একটি সেন্টেন্সের মধ্যে আমরা যদি সাবজেক্ট আইডেন্টিফাই না করতে পারি তাহলে আমরা ভার্বেরও সঠিক ব্যবহার করতে পারি না। বিশেষ করে আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয় এবং সে অনুযায়ী ভার্ব ইউজ করতে হয়। সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব, কোন ধরনের ভার্ব হবে সেই বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করে সাবজেক্টের উপর, যেটাকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও বলে থাকি। তো বন্ধুরা, ক্লাস 6 থেকে ডিগ্রি পর্যন্ত সকল শ্রেণীর সকল স্টুডেন্টদের জন্যই সাবজেক্ট ওয়ার্ড সম্পর্কে কমপ্লিট একটি কনসেপ্ট থাকা অবশ্যই জরুরি। তো আজকে আমি সে বিষয় নিয়েই হাজির হয়েছি। তো সাবজেক্ট ওয়ার্ডস কি কি শব্দ সাবজেক্ট হিসেবে থাকতে পারে, তো প্রথমেই আমরা দেখব নাউন। নাউন অবশ্যই একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসতে পারবে। সে যে কোনো ধরনের নাউন হোক, সেটা হতে পারে প্রপার নাউন, সেটা হতে পারে কমন নাউন, সেটা হতে পারে কালেকটিভ নাউন, সেটা হতে পারে ম্যাটেরিয়াল নাউন, সেটা হতে পারে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ এনি কাইন্ড অফ নাউন মে বি সাবজেক্ট। যে কোনো ধরনের নাউনই সাবজেক্ট হতে পারে। যেমন দেখুন, রূপা ইজ আ গার্ল। রূপা ইজ আ গার্ল, এ বাক্যে রূপা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কারণ রূপা সম্পর্কেই বাক্যটায় স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমাদের সাবজেক্ট কাকে বলে এ সংজ্ঞাটাও জানা জরুরি। সাবজেক্ট হচ্ছে এমন একটি ওয়ার্ড যার সম্পর্কে বাক্যে বর্ণনা করা হয়, অর্থাৎ সাবজেক্ট ইজ আ person or thing about whom the statement is made। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে একটি ব্যক্তি বা বস্তু যার সম্পর্কে বর্ণনা দেওয়া হয়। তো এখানে রূপা হচ্ছে সাবজেক্ট, কারণ বাক্যের রূপা সম্পর্কেই বর্ণনা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, সাবজেক্ট হিসাবে অবশ্যই নাউন সব সময় বসতে পারে। তো এরপরে আমরা দেখব প্রোনাউন। প্রোনাউন অবশ্যই সাবজেক্ট হিসেবে বসতে পারবে, তবে সেখানে কথা রয়েছে যে প্রোনাউনের তো কেস অনুসারে তিনটি ফর্ম রয়েছে: সাবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড পজেসিভ। সাবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড পজেসিভ। তো শুধুমাত্র সাবজেক্টিভ ফর্মটা আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারবো। যেমন দেখুন, I am a student। বাক্যে আই হচ্ছে প্রোনাউন এবং তিনি এখানে সাবজেক্ট হয়েছে, কারণ
তিনি সাবজেক্টিভ ফর্মে রয়েছে। কিন্তু আমরা যদি মাই বা মাইন, মাই যদি নেই বা মি যদি নেই, তাহলে কিন্তু আমাদের বাক্যে সাবজেক্ট হিসাবে বসার যোগ্যতা তাদের নেই। তবে মাইন যদি আমরা ব্যবহার করি, যেটাকে আমরা ডাবল পজেসিভ বলি, মাইন, মাইন কিন্তু সাবজেক্ট হিসেবে বসতে পারবে। যেমন দেখুন, মাইন ইজ আ নাইস ফ্যান। এই বাক্যে মাইন কিন্তু সাবজেক্ট হতে পেরেছে, কারণ মাইন হচ্ছে ডাবল পজেসিভ। কিভাবে? মাই প্লাস পেন সমান সমান মাইন, কারণ এখানেও পেন রয়েছে, এখানেও মায়ের সাথে আর একটা পেন রয়েছে, তো আমরা সংক্ষেপ করে মাইন করে দিই। তো বন্ধুরা, প্রোনাউন অবশ্যই সাবজেক্ট হতে পারবে, তবে সাবজেক্টিভ ফর্ম, এবং কখনো যদি ডাবল পজেসিভ হয় তাহলে সে অবশ্যই সাবজেক্ট হতে পারবে। এরপরে বন্ধুরা, অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ কখনোই সাবজেক্ট হতে পারে না, তবে কোনো অ্যাজেক্টিভের আগে যদি আমরা দা ব্যবহার করি, অর্থাৎ দা প্লাস অ্যাজেক্টিভ, তাহলে এক্সপ্রেশনটা হয়ে যায় নাউন। দা প্লাস অ্যাজেক্টিভ আমরা যখনই নেব তখন সে নাউন হয়ে যায়, এবং নাউনটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন, এবং এটাকে অনেক সময় ক্লাস নাউনও বলা হয়। যেমন দেখুন, দ্য পোর আর নট অলওয়েজ হ্যাপি। এ বাক্যে দ্য পুর এখন কিন্তু সাবজেক্ট হয়েছে, কারণ আমরা কিন্তু শুধুমাত্র পোর কথাটাকে সাবজেক্ট ধরিনি, কারণ পোর কথাটার আগে আমরা দা ব্যবহার করেছি, আর দা ব্যবহার করার কারণে সে কিন্তু এখন প্লুরাল কমন নাউন হয়েছে, আর সে কারণেই আমরা আর কিন্তু প্লুরাল ভার্ব নিয়েছি। তো আমরা যখনই আমরা কোনো অ্যাজেক্টিভের পিছনে দা ব্যবহার করব, তখন সেই অ্যাজেক্টিভটি আর অ্যাজেক্টিভ থাকবে না, সে প্লুরাল কমন নাউন হয়ে যাবে, এবং সে অবশ্যই তার সামনে প্লুরাল ভার্ব গ্রহণ করবে। তো এরপরে বন্ধুরা, দেয়ার। দেয়ার বাক্যের সাবজেক্ট হতে পারবে। তো এই দেয়ারটাকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসাবে বিবেচনা করি। ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থাৎ সূচনাকারী দেয়ার, আরম্ভকারী দেয়ার। তো এই দেয়ারটা আমরা তখন ব্যবহার করি যখন আমরা দেখি যে কোনো বাক্যে এরকমের অর্থ থাকে যে কোনো স্থানে কিছু আছে বা নেই। কোনো স্থানে কিছু আছে বা নেই বোঝাতে আমরা বাক্যটাকে দেয়ার দ্বারা শুরু করি। তো দেয়ারের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা নির্ভর করে ওই ভার্বের পরে অবস্থিত নাউন বা প্রোনাউনের অবস্থার উপরে, যে তারা যদি সিঙ্গুলার হয় দেয়ারের পর ভার্ব সিঙ্গুলার হয়, যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হয়। যেমন দেখি, আমরা যদি লিখি যে বাংলাদেশে ৬৪টি জেলা রয়েছে, তো বাংলাদেশে ৬৪টি জেলা রয়েছে। কোথায় রয়েছে? বাংলাদেশে রয়েছে। সুতরাং কোনো স্থানে কিছু আছে বা নেই এরকম বুঝালে বাক্যটি দেয়ার দ্বারা শুরু হয়। যেমন দেয়ার ড্যাশ 64
districts in বাংলাদেশ। তো দেয়ার কিন্তু সাবজেক্ট হয়েছে। এখন এখানে আমরা ইজ নেব নাকি আর নেব সেটা ডিপেন্ড করবে এই যে পরবর্তী নাউন বা প্রোনাউনের উপরে। তো এখানে 64টি ডিস্ট্রিক্ট রয়েছে, সুতরাং এটা প্লুরাল, এজন্য দেয়ার আর হবে। কিন্তু যদি আমি বলি আমার গ্রামে একটি স্কুল রয়েছে, তাহলে আমার এখানে হবে দেয়ার ইজ আ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। তো এখানে কিন্তু ইজ হয়েছে, সুতরাং বাক্যে দেয়ার সাবজেক্ট হিসাবে বসতে পারবে। এরপরে বন্ধুরা 5 নম্বরে ইট। ইটকে বলা হয় ইমপার্সোনাল ইট। ইমপার্সোনাল ইট অর্থাৎ ইট আমরা ব্যবহার করি কোনো পার্সনকে ইন্ডিকেট না করতে, অনেক সময় বাক্যের শুরুতে ইট ব্যবহার করে থাকি। যেমন ধরুন আমরা যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমরা যদি বলি খুব বিরক্তিকর, আমরা অনেক সময় বলি খুব গরম। তো এই জাতীয় সেন্টেন্স আমরা ইট দ্বারা শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমরা যদি একটা সেন্টেন্স লিখি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তো এ বাক্যে ইট কিন্তু কোনো পার্সনের জন্য ব্যবহৃত হয়নি, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকে কিন্তু আমরা সাবজেক্ট হিসাবে রেইন হিসাবে গ্রহণ করা উচিত, কিন্তু আমরা সেটা পারি না। তাহলে আমাদের নিতে হয় রেইন হ্যাজ বিন রেইনিং। তো এটা একটু বেমানান এবং এটা সঠিক হবে না। এ কারণেই আমরা ইট দ্বারা বাক্যটাকে শুরু করেছি। এটাকে আমরা প্রিপারেটরি ইটও বলতে পারি। তো ইট এখানে ইমপার্সোনাল ইট হিসাবে ব্যবহৃত হয়েছে। যেমন আমরা বলি ইটস ডিসগাস্টিং। ইটস ডিসগাস্টিং, বিরক্তিকর। তো এখানে ইট কিন্তু ইমপার্সোনাল ইট হিসাবে ব্যবহৃত হয়েছে, সুতরাং ইটও সাবজেক্ট ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হতে পারবে। এরপরে বন্ধুরা ফ্রেজ। ফ্রেজের বাংলা অর্থ হচ্ছে শব্দ গুচ্ছ। ফ্রেজ কিন্তু বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারবে, অর্থাৎ ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যার মধ্যে কোনো সাবজেক্ট থাকে না এবং কোনো ফাইনিট ভার্ব থাকে না, তবে একের অধিক শব্দ থাকে এবং তারা যে কোনো একটা পার্টস অফ স্পিচের কাজ করে। তো ফ্রেজ মূলত হচ্ছে এক্সটেন্ডেড ফর্ম অফ পার্টস অফ স্পিচ। এক্সটেন্ডেড ফর্ম অফ পার্টস অফ স্পিচ। তো ফ্রেজ সাবজেক্ট হতে পারে। যেমন যদি আমরা দেখি, দ্য নেম অফ মাই কলেজ ইজ কনকদিয়া এস.এস. স্কুল অ্যান্ড কলেজ। তো এই বাক্যে পুরোটা মিলে কিন্তু সাবজেক্ট হয়েছে। তো এটা একটা নাউন ফ্রেজ। তো ফ্রেজ অবশ্যই সাবজেক্ট হতে পারবে, তবে তার কিন্তু নাউন ফ্রেজ হতে হবে। তো দেখুন আমরা এই যে ফ্রেজটা,
এটা কিন্তু আলটিমেটলি একটা নাউনের কাজই করেছে। তো কিভাবে দেখুন, এই যে দা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর নেম হচ্ছে একটা নাউন। তো দুটো মিলে হয়েছে কি নাউন ফ্রেজ। ওয়াপ হচ্ছে একটা প্রিপজিশন, মাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর কলেজ হচ্ছে একটি নাউন। তো অ্যাডজেক্টিভ আর নাউন মিলে হচ্ছে নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজ প্লাস প্রিপজিশন প্লাস নাউন ফ্রেজ, তো মিলে হচ্ছে নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজটা আবার কাজ করবে কিসের? নাউনের, কারণ আমরা জানি ফ্রেজও পার্টস অফ স্পিচের কাজ করে। তো এভাবে যে কোনো ফ্রেজ অর্থাৎ নাউন ফ্রেজ অবশ্যই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারবে। যদিও এটা আমি একটি বড় ধরনের একটা ফ্রেজ গ্রহণ করেছি, কিন্তু ছোট্ট ফ্রেজও সাবজেক্ট হিসেবে বসতে পারবে। যেমন দেখুন, আপস অ্যান্ড ডাউনস ইজ আ কমন ড্যাশ ড্যাশ ড্যাশ। তো এখানে আপস অ্যান্ড ডাউনস এটা কিন্তু সাবজেক্ট হয়েছে। তো বন্ধুরা, ফ্রেজ সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারবে। এরপরে দেখুন, ক্লোজ মানে হচ্ছে বাক্যাংশ। অর্থাৎ ফ্রেজও দেখতে হুবহু, ক্লোজও দেখতে হুবহু ফ্রেজের মতোই, তবে পার্থক্যটা হচ্ছে ফ্রেজের মধ্যে সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব থাকবে না, কিন্তু ক্লোজের মধ্যে একটি সাবজেক্ট থাকবে এবং অবশ্যই একটি ফাইনিট ভার্ব থাকবে। তো ফ্রেজও যেভাবে সাবজেক্ট হতে পারে, ক্লোজও সেভাবে সাবজেক্ট হতে পারবে, তবে সেটা নাউন ক্লোজ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারবে। যেমন দেখুন, what he says is not true। তো এই বাক্যে এটা হচ্ছে একটি ক্লোজ, এটা হচ্ছে একটি নাউন ক্লোজ। তো এই নাউন ক্লোজটা কিন্তু আবার এই ভার্বটাকে গ্রহণ করেছে। তো আমরা দেখি হোয়াট হি সেস মিলে একটি ক্লোজ হয়েছে, আর হোয়াট আছে, সুতরাং এটা একটি সাবঅর্ডিনেট ক্লোজ। তো সাবঅর্ডিনেট ক্লোজ হয়ে সে নাউন ক্লোজ হয়েছে, আর নাউন ক্লোজ একটি নাউনের মতো কাজ করবে। তো হোয়াট হি সেস এটা একটি ক্লোজ, আর টোটালটা মিলে আবার একটি নাউন ক্লোজ হয়ে নাউনের মতো কাজ করে ভার্বটাকে নিয়েছে, যে সে যা বলে তা সত্য না। তো এটাকে যদি টোটালটাকে আমি যদি ইট হিসেবে ধরি, তাহলে হয় কি, ইট ইজ নট ট্রু। কি ট্রু না? সে যা বলে তা ট্রু না। সুতরাং ক্লোজ ও বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারবে, অর্থাৎ নাউন ক্লোজ। তো এরপরে বন্ধুরা, কম্পাউন্ড ওয়ার্ড নাউন হিসেবে ব্যবহৃত হতে পারবে। কম্পাউন্ড ওয়ার্ড, যেমন দেখুন, আবিদ হাসান, কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড কি? কম্পাউন্ড ওয়ার্ড হচ্ছে একের অধিক শব্দ মিলে যে ওয়ার্ড হয় সেটার নামে হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। যেমন দেখুন, আমার নামটাই যদি লিখি,
সরওয়ার হোসেন। তো এখানে দুটো ওয়ার্ড রয়েছে কিন্তু লোক কিন্তু একজন। ইজ আ টিচার। এই বাক্যে এটা হচ্ছে একটি কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ডের মধ্যে যেমন দেখুন, ফাদার ইন ল, মাদার ইন ল, এগুলো কম্পাউন্ড ওয়ার্ড। তো কম্পাউন্ড ওয়ার্ড অবশ্যই বাক্যে সাবজেক্ট হিসাবে বসতে পারবে। তো এরপরে কম্পাউন্ড ওয়ার্ডের পরে আমরা দেখি ভার্বাল নাউন। ভার্বাল নাউন, তো ভার্বাল নাউন হচ্ছে, ভার্বাল নাউনটা কি? দা প্লাস জিরান্ড, দা প্লাস জিরান্ড প্লাস ওয়াপ, অর্থাৎ জিরান্ডটা কি? জিরান্ড হচ্ছে যে কোনো ভার্বের সাথে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে নাউনের কাজ করবে। যেমন দেখুন, দ্য রাইটিং অফ রিতা ইজ ভেরি নাইস। এই বাক্যটিতে দ্য রাইটিং অফ, এটা হচ্ছে সাবজেক্ট, কারণ এটাকে বলা হয় ভার্বাল নাউন। সুতরাং ভার্বাল নাউনও সাবজেক্ট হিসেবে কাজ করতে পারবে। এরপরে বন্ধুরা দেখুন, জিরান্ড। জিরান্ডও বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারবে। জিরান্ড, জিরান্ড হচ্ছে কি? ভার্ব প্লাস আইএনজি। যেমন দেখুন, ওয়াক। ওয়াক হচ্ছে একটি ভার্ব, এর সাথে যদি আমি আইএনজি যোগ করি, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। তো এখানে ওয়াকিং, ওয়াকের সাথে আইএনজি যোগ হয়ে সে কিন্তু নাউনের কাজ করেছে, অর্থাৎ জিরান্ড হয়েছে। তো জিরান্ডও বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারবে। তো বন্ধুরা আমরা দেখলাম 10টা জিনিস দেখলাম। জিরান্ড, তারপরে আমরা দেখলাম যে অ্যাজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ অর্থাৎ অ্যাজেক্টিভের আগে দা, তারপরে আমরা দেখলাম দেয়ার, আমরা দেখলাম ইট। তো এভাবে অনেক জিনিস, তো প্রায় সব শব্দগুলোই আমরা এখানে নিয়ে এসেছি। তো আমাদের খেয়াল রাখতে হবে যে একটি বাক্যের সাবজেক্ট যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে বাক্যের ভার্ব ব্যবহার করা প্লাস এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভে থেকে অ্যাক্টিভে নেওয়া খুবই সহজ হয়ে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবে। এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সংযুক্ত থাকবে। আসসালামু আলাইকুম।